হাতে আর মাত্র এক মাসও সময় নেই। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। ভোটের আগে এবার বাংলাদেশে শুরু হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের খেলা। আসন ঘোষণার পরেই জামাতদের জোটে ফাটল কেন? কেন জোট ছেড়ে বেরিয়ে গেল বাংলাদেশ ইসলামী আন্দোলন? হাসিনাকে উৎখাত করেও হাসনাত নাহিদদের এত কম আসন কেন? ইসলামিক জোটের জটে কি তবে শ্বাসরোধ হয়ে মারা পড়বে ইউনূসের স্বপ্ন? বাংলাদেশ জুড়ে যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, নির্বাচনের পর কি তা স্বাভাবিক ছন্দে ফিরবে? বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তা কি বন্ধ হয়ে যাবে? মৌলবাদীদের উস্কানিতে যে ভারত বিদ্বেষ লক্ষ্য করা যাচ্ছে, নির্বাচনের পর কি তা পুনরায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো হবে? মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষতবিক্ষত করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে প্রেম লক্ষ্য করা যাচ্ছে, সেই প্রেমে কি ভাটার টান লক্ষ্য করা যাবে? বাংলাদেশ কি আদৌ শুধরাবে? বহু প্রতীক্ষিত বাংলাদেশের ভোট নিয়ে এমন সমস্ত প্রশ্নের উত্তর আবার দাঁড়িয়ে রয়েছে, যে প্রশ্নের ওপর ভর করে তা হলো, আদৌ কি বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। 2024 সালের আগস্টে হিংসাত্মক ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। বিগত প্রায় 1.5 বছরে বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনাদের সবার জানা। তাই বাংলাদেশের নির্বাচনের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক প্রশ্ন, যার সাথে শুধু বাংলাদেশ নয়, জড়িয়ে রয়েছে ভারতও। আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বাংলাদেশে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। 22 জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। 22 জানুয়ারি থেকে 8 লক্ষেরও বেশি প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে, যা আবার চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচনী নির্ঘণ্ট পরিষ্কার, কিন্তু ভোট হবে তো? মানে বাংলাদেশের আম জনতা ভোট দিতে যেতে পারবেন তো? নিজের ভোট নিজে দিতে পারবেন তো? যদিও এই প্রশ্ন নিয়ে যথেষ্টই আশঙ্কা রয়েছে, তবুও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে এবং একটি উৎসব মুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে। জানি না এই মন্তব্যের পর হাসবো না কাঁদবো, কারণ মোহাম্মদ ইউনূসের কাছে যা অবাধ তা আমজনতার কাছে ভোট লুট নয় তো? শান্তি বিঘ্নিতকারী ওই ইউনূসের কাছে যা সুষ্ঠু, বাংলাদেশের ভোটারদের কাছে তা অশান্তি নয় তো? দেখুন, এই প্রশ্ন শুধু আমরা তুলছি বা বাংলাদেশের আমজনতা তুলছে এমনটা কিন্তু নয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে এবার বাংলাদেশের ইসলামী সংগঠনগুলিও। আর ভোট যত এগিয়ে আসছে, ধর্ম ততই দূরে সরে যাচ্ছে। ক্ষমতার লোভ এবার ধর্মের ওপর যেন ক্রমেই চেপে বসছে। আর সেই কারণেই ইউনূসের পছন্দের জোট বলে পরিচিত জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের জোটে ফাটল লক্ষ্য করা যাচ্ছে। আসন নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত জামাতের জোট থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। শুক্রবারই 268টি আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে তারা। এর আগে বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত আসন সমঝোতা নিয়ে দফায় দফায় আলোচনা শেষে 10টি দলের আসন সংখ্যা ঘোষণা করেন বাংলাদেশের জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। সেই তালিকায় নাম ছিল না বাংলাদেশ ইসলামী আন্দোলনের। মাত্র 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে 253টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলনের তরফে 100টি আসনের দাবি করা হয়েছিল, কিন্তু জামাত নেতারা কিছুতেই তাদের 50টির বেশি আসন দিতে রাজি হননি, যার জেরে শুক্রবার জোট ছেড়ে বেরিয়ে এককভাবে লড়াই করার কথা ঘোষণা করেছেন দলটির যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানিয়েছেন, 270 আসনে আমাদের মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, 2টি বাতিল হয়েছে, অর্থাৎ 268 আসনেই ইসলামী আন্দোলন প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা কেউই মনোনয়ন প্রত্যাহার করবে না।
বাকি 32টি আসনেও মনোনয়নপত্র প্রত্যাহারের পর অংশ নেওয়া যোগ্য প্রার্থীকে সমর্থন করবে ইসলামী আন্দোলন। তবে জামাতিদের জোট থেকে বেরিয়ে এসেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলনের নেতা আতাউর রহমান। শুধু বাংলাদেশ ইসলামী আন্দোলন নয়, জামাত জোট থেকে বেরিয়ে গেছেন একাধিক জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির নেতারাও। মূলত জামাতের সঙ্গে জোটের কারণেই বেরিয়ে গেছেন নাহিদ হাসনাতদের সহযোগীরা। সমস্ত নেতারা একটি নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করতে চলেছেন। নির্বাচনে তারা অংশ না নিলেও রাজনৈতিক ইস্যুতে তারা প্রচার করবেন বলেই জানা গেছে। আর তাদের নিশানায় যেমন থাকবে জামাতরা, তেমনি এনসিপিকেও তারা তাদের নিশানা করবেন বলেই খবর। তাহলে বুঝতেই পারছেন, ইসলামপন্থী মৌলবাদী দলগুলিতেই এবার লেগেছে দ্বন্দ্বের আগুন। আর এখানেই শেষ নয়, বাংলাদেশের সাধারণ মানুষের আশঙ্কার সুর এবার শোনা যাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাদের গলায়, যারা কিনা বাংলাদেশের ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার স্লোগান দিয়েছিল। এখন তাদের গলাতেই ভোট নিয়ে আশঙ্কার সুর। বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন। দেখুন, আতাউর রহমান যে অভিযোগ করেছেন তা কিন্তু মারাত্মক। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আর এই সাক্ষাৎ নিয়েই সংশয় প্রকাশ করে আতাউর রহমান বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গেই সমঝোতা করে এসেছেন। এক্ষেত্রে একটি পাতানো নির্বাচন হবে কিনা সেই শঙ্কাও তৈরি হচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে জামাতে ইসলামী একাই লড়াই করবে 179টি আসনে। নিজেদের বিপ্লবী দাবি করা ছাত্রদের এই দল, যারা হাসিনা সরকারকে উৎখাত করলো, ইউনূসকে ক্ষমতায় বসালো, জামাতদের জাগ্রত করলো, তাদের ভাগ্যে জুটেছে মাত্র 40টি আসন। আর বাকি জোট সঙ্গীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7টি, আমার বাংলাদেশ পার্টি 3টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও নিজামে ইসলাম পার্টি 2টি করে আসনে প্রার্থী দেবে। অর্থাৎ নিজেদের হাতেই ক্ষমতা রাখতে মরিয়া জামাতে ইসলামী। উদ্দেশ্যটা পরিষ্কার, বাংলাদেশ জুড়ে জামাতরাই শুধু দাপাদাপি করবে। কিন্তু জামাতদের সেই বাড়া ভাতে কি তবে এবার ছাই পড়তে চলেছে? সমীকরণটা বদলাতে চলেছে বাংলাদেশের রাজনীতির। বাংলাদেশের নির্বাচনী ময়দানে আসল কলকাঠি নাড়ছে কে? বাংলাদেশের পরিস্থিতির উপর কিভাবে নজর রাখছে ভারত? দেখুন, আসন্ন বাংলাদেশ নির্বাচনের দিকে যে শুধুমাত্র বাংলাদেশের আম জনতাই তাকিয়ে রয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারতও। কারণ যে পরিস্থিতিতে এবার বাংলাদেশের নির্বাচন হতে চলেছে তা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সে দেশের মানুষ বা রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করতেই পারেন যে তারা স্বনির্ভর হয়ে উঠবেন, নিজেদের পায়ে ভর দিয়ে চলবেন। এতে কোনো অসুবিধে থাকার কথা নয়। একটি স্বাধীন দেশের এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। কিন্তু নিজের পায়ে ভর দিতে গিয়ে যদি কোনো দেশ পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তোলে, জঙ্গিদের লালন পালন করা শুরু করে, আবার চীনের বশ্যতা স্বীকার করে নিজেদের জমি পর্যন্ত ছেড়ে দেয়, তবে তা নিয়ে চিন্তার বিষয় অবশ্যই আছে। আর সেটাকে আর যাই হোক কখনোই স্বনির্ভর হয়ে ওঠা বলে না, সেটা আমরাও জানি আর বাংলাদেশের মানুষও বুঝতে পারছে। আর সে কারণেই বাংলাদেশের এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত যে এই বিষয়ে শুধু সদা দৃষ্টি রাখছে তা নয়, প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থাও গ্রহণ করছে। আগের একটি এপিসোডে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি তাতে সেই দেশের সমস্ত সমীক্ষার রিপোর্ট বলছে খালেদা জিয়ার দল বিএনপি ক্ষমতায় আসছে, তারেক রহমান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন। আর এমনটা হলে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই আগের মতো হবে বলেই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক সঠিক হবার সম্ভাবনাও তৈরি হতে পারে বলেও মনে করছে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এবারের বাংলাদেশের নির্বাচন আরও একটি দিক থেকে আলাদা। তার কারণ হলো এবার বিএনপির সঙ্গে নেই জামাতে ইসলামীরা।
একটা সময় এই বিএনপির ভরসাতেই চলতো জামাতরা, কারণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধে জামাতে ইসলামের বিতর্কিত ভূমিকা তাদের বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা করে দিয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকেই ইসলামী দলগুলো গর্ত থেকে বেরিয়ে এসে বিএনপির আনুকূল্যে রাজনীতি করা শুরু করে। আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপির নেতৃত্বে ২০টি দলের জোট গড়ে উঠেছিল এই বাংলাদেশে। সেই জোটেই ছিল জামাতে ইসলামী, খেলাফত মজলিস সহ একাধিক ধর্মভিত্তিক দলগুলো। বেগম খালেদা জিয়াও জামাতদের জোটবদ্ধ করে তাদের নেতৃবৃন্দকে রীতিমতো মন্ত্রী হবার সুযোগও করে দিয়েছিলেন। কিন্তু তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফের একেবারে গর্তের ভেতরে ঢুকে যায় জামাত সহ বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের পর সব কিছু বদলে যায়। হাসিনার দেশত্যাগের পরেই ইসলামী দলগুলো বিএনপির ছত্রছায়া থেকে বেরিয়ে এসে দাঁত নখ বের করে নিজেদের অস্তিত্ব জাহির করা শুরু করে। এমনকি ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে চলতে হবে বলেও দাবি করে জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো। বিএনপির বিরুদ্ধে জোট গঠন করে ওই জামাতিরা। মৌলবাদীদের দাপাদাপি শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে। নতুন করে পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তোলা হয়। ক্রমাগত ভারত বিরোধী জিগির তোলা হয়। ইউনূসকে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করার পর বিএনপিকেও সরিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষমতা ফের একবার ওই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে এগোতে থাকে জামাতিরা। কিন্তু তাদের সেগুড়ে বালি পড়ে যায় গত বছর ২৫শে ডিসেম্বর। দীর্ঘ ১৭ বছর পর খালেদা পুত্র তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যে জনজোয়ার লক্ষ্য করা গেছে, তাতে হাঁটু কেঁপে গেছে জামাতিদের। বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ ইউনূসের। এরপর খালেদা জিয়ার প্রয়াণের পর বাংলাদেশে বিএনপির প্রতি সমবেদনার ঢেউ উঠছে। বিএনপির বর্তমান জোটে রয়েছে বেশিরভাগ মধ্যপন্থী এবং উদারপন্থী ইসলামপন্থী দলগুলো। তাদের অনেকেই ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। সে কারণে সমীক্ষাকে ওলটপালট করে যদি জামাতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় বসে, তবে তা বাংলাদেশের আম জনতার জন্য যেমন ভয়ানক হবে, তেমন আবার চিন্তার কারণ হবে ভারতের জন্য। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিতে তিনি অটল রয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর চিন্তাটা তো সেখানেই। ইউনূস যে বাংলাদেশের মসনদে আর বেশি দিন নেই তা তো সবাই জানে। কিন্তু রাষ্ট্রপতি হয়ে আবার এই ইউনূস ক্ষমতার অলিন্দে ফিরে আসবে না তো? দেখুন, বাংলাদেশের মানুষের রায় তাদের দিকে নেই, কিন্তু হুমকি, সন্ত্রাস আর ভোট চুরির মাধ্যমে যদি জামাতে ইসলামী নিজেদের ক্ষমতা কায়েম করে, তবে ইউনূসের রাষ্ট্রপতি হবার সম্ভাবনা প্রবল। যেভাবে বদলে যাওয়া এই বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চালানো হয়েছে, তার পেছনে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য কাজ করছে, তা বুঝতে বিরাট রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই মৌলবাদী নেতারা শুধুমাত্র হামলাকে উস্কানি দিচ্ছে বা হিন্দু ভোটারদের ভয় দেখাচ্ছে তা নয়, হিন্দু প্রার্থীকে ভোট দেওয়াকে হারাম বলেও উল্লেখ করছেন। ভয়েস অব বাংলাদেশ হিন্দুর তরফে সমাজ মাধ্যমে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে এক মৌলবীকে বলতে শোনা যাচ্ছে, হিন্দুদের ভোট দেওয়া জায়েজ নয়, কাফেরদের ভোট দেওয়া হারাম। আর এরাই হচ্ছে জামাতে ইসলামের সমর্থক, ইউনূসের প্রাণের ভাই। দেখুন, বিএনপি ইতিমধ্যে তাদের যে রাজনৈতিক মতবাদকে সামনে এনেছে, তাতে এক ব্যক্তির আধিপত্য রোধ করতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য সংস্কারের প্রস্তাব করেছে। আর তাতে যে ইউনূস খুশি হবেন না তা তো বলাই যায়। অন্যদিকে আবার এই মুহূর্তে ভারতকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের এই মৌলবাদী শক্তিকে ইন্ধন যোগাতে পারে শক্তিশালী দেশগুলো। কারণ চীন কিংবা আমেরিকার কাছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতন দেশগুলো বশ্যতা স্বীকার করলেও ভারত একমাত্র দেশ যে এখনও শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে রয়েছে। ফলে ভারত তাদের কাছে মাথা ব্যথার কারণ। আবার ভারতকে বাদ দিয়ে তারা কিছু করতেও পারছেন না। এমন একটি অবস্থায় বাংলাদেশের নির্বাচন ভারতের কাছেও ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ। দেখুন, এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে যাওয়া সম্ভব নয়। আবার ইউনূসরা যতই মাথার চুল ছিঁড়ুক,
হাসিনার প্রত্যাবর্তন ভারতের ইচ্ছের উপরই নির্ভর করছে। এই অবস্থায় পরপর ঘটনাগুলোকে একটু সাজিয়ে খেয়াল করে দেখুন। অস্থির ও অশান্ত বাংলাদেশে 17 বছর পর তারেকের প্রত্যাবর্তন, তাকে কেন্দ্র করে জনতার ঢল। খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় গিয়ে তারেক রহমানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ, আবার জয়শঙ্করের সামনে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যের হাত জোর করে বসে থাকা, ভারতের বিদেশমন্ত্রী ঢাকায় গেলেও ইউনূসের সঙ্গে দেখা না করা, আসন নিয়ে বিএনপি বিরোধী জামাত জোটে ভাঙন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জোট ছেড়ে বেরিয়ে আসা, আবার জামাতের হাত ধরায় এনসিপির একাধিক নেতার দল ছেড়ে বেরিয়ে যাওয়া। এই ঘটনাগুলি কি বাংলাদেশের হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে? এর সব কিছুর পেছনে কি কেউ তবে কলকাঠি নাড়ছে? দেখুন, ভারত কিন্তু সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন সেনা ঘাঁটি নির্মাণের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবন্দরগুলোকে নতুন করে খোলার কাজ চলছে। বাংলাদেশের দিকে হলদিয়া বন্দরেও ভারতীয় নৌসেনার ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। মানে সব দিক থেকেই ভারত প্রস্তুত। তবে যুদ্ধ নয়, শান্তি চায় ভারত। আর তার সবটাই নির্ভর করছে বাংলাদেশের নির্বাচনী ফলাফলের উপর, তাই নয় কি? আজ এ পর্যন্তই। নমস্কার।